হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। দেখো, তোমাদের ডব্লিউপি অ্যান্ড কেপি এক্সামকে টার্গেট করে আজকে আমরা ম্যাথসের টপ 25 কিন্তু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে 100% কিন্তু আসার একটা চান্স রয়েছে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কি বলা হয়েছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1। আগেই বলে দিচ্ছি যে এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু এই ধরনের লেভেল কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। অবশ্যই কিন্তু ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু সবাই দেখতে থাকবে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। বলছে দেখো, 150 বর্গমিটার 150 বর্গমিটার পৃষ্ঠীয় ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত? আচ্ছা, 150 বর্গমিটার, আমরা আগে একটা ঘনক ছোট্ট করে দেখিনি। দেখো, আমাদের যদি এরকম একটা ঘনক থাকে, তো এই যে ঘনক, এই ঘনকের কি বলা হচ্ছে? আচ্ছা একটু দেখে নাও। এই যে ঘনক, এই ঘনকের বলা হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, হোল এরিয়ার ক্ষেত্রফলটা কত না 150 মিটার স্কোয়ার। ক্লিয়ার? 150 বর্গমিটার মিটার স্কোয়ার। তাহলে এর পৃষ্ঠীয় ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের আয়তনটা কত হবে? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের? দেখো 6a²। তাহলে আমরা কি বলতে পারি যে 6a² = 150 বর্গমিটার, বা এখান দিয়ে দেখো আমরা বলতে পারি a² = 150/6। 6 দিয়ে কেটে দাও, দেখো 6 দুগুণে 12, 3 শূন্য 6 5 30, সমান কত হয়ে গেল 25। বা আমরা কি বলতে পারি যে a = আমরা 5। ক্লিয়ার? তাহলে a এর মান কত হয়ে গেল 5। মানে আমাদের দেখো এই ঘনকের একটা বাহু কি হয়ে যাবে 5 সেন্টিমিটার। ওকে, একটা বাহু হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার ঘনকের আয়তন আমরা কত বলতে পারি? আচ্ছা, এখানে আমাদের সেন্টিমিটার নয়, এখানে আমাদের মিটার হবে, কেননা দেখো আমাদের প্রত্যেকটা আনসার কিন্তু মিটারে আছে। ঠিক আছে, এগুলো আমাদের মিটারে আছে, তো এগুলো আমাদের 5 মিটার হবে। ওকে, আমাদের 5 মিটার হবে। এবার দেখো, এটা আমাদের প্রশ্ন নয়, আমাদের দেখো পরবর্তী নেক্সট স্টেপে কি বলাচ্ছে যে আয়তন কিভাবে আমরা বার করব। তো দেখো, আয়তন বার করতে গেলে আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র যে বাহুর কিউব। দেখো, বাহু আমাদের a কিউব যদি আমরা করি, তো বাহু দেখো আমাদের 5 বেরিয়েছে, তো ডাইরেক্ট আমরা 5-এর কিউব করে দেবো। 5-এর কিউব কত? 125 কি 125 ঘনমিটার। ক্লিয়ার? 125 ঘনমিটার। অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 2 তে কি বলা হচ্ছে, দেখো দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে অজয় একটি কাজ 25 দিনে করতে পারে। অজয় কত দিনে করে? 25 দিনে। আচ্ছা, এখানে লিখে দাও। দেখো, অজয় করছে কত দিনে? 25 ডেজ। ওকে, আচ্ছা। দ্বিতীয় দেখে কি কি বলছে? সঞ্জয় সেই কাজটি কত দিনে করে? 20 দিনে করতে পারে। আচ্ছা, সঞ্জয় কত দিনে করে? দেখো, সঞ্জয় আমাদের করে 20 দিনে। এবার দেখো বলছে তারা দুইজনে একসাথে 5 দিন করেছে। ওকে, তাহলে দেখো অজয় একদিনে করে কত? 1-এর 25। ওকে, আচ্ছা সঞ্জয় তাহলে একদিনে করে কত? সঞ্জয় দেখো একদিনে করে 1-এর 20। এবার দেখো এটা একদিনে দুজনে মিলে কতটা করছে, এটা লসাগু দেখো হয়ে যাবে 125, 4-এ 100, 20, 5-এ 100, সমান কত হয়ে যাচ্ছে? দেখো 9-এর 100। এবার দেখো এটা আমাদের বলা হয়েছে যে এরা দুজনে মিলে কদিন করছে? 5 দিন করছে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। ক্লিয়ার? 5 দিয়ে দেখো গুণ করলে 5 20 100, সমান দুজনে মিলে একদিনে করছে কত? দেখো 9, আমাদের 5 দিনে করছে, সরি, কত? 9-এর 20। তাহলে বাকিটা কত? তাহলে এখান থেকে দেখো আমি লিখে দিচ্ছি বাকি। বাকি দেখো 1 - 9-এর 20 আমরা করে দেবো। তাহলে বাকি অংশটা দেখো আমাদের হয়ে যাবে কত? 11-র 20। এই কাজটা কে করবে? এই রিমাইন্ডস কাজটা কে করবে? দেখো অজয় কাজ ছেড়ে চলে গেছে, মানে যে 25 দিনে কাজটা করতো সে ছেড়ে চলে গেছে। বাকি কাজটা তাহলে আমাদের সঞ্জয় করবে। এ দেখো বলছে বাকি কাজটা সঞ্জয় কত দিনে সম্পূর্ণ করবে। এটা কে করবে? এটা আমাদের সঞ্জয় করবে। তো সঞ্জয় এক অংশ কাজ করে দেখো 20 দিনে। এক অংশ কাজ করে কত দিনে? 20 দিনে। তাহলে আমাদের দেখো 11-র 20 অংশ কাজ করবে কত দিনে? ডাইরেক্ট 11-র 20 দিয়ে গুণ করে দাও, সমান দেখো হয়ে যাবে আমাদের 11 ডেজ। কত দিন হয়ে গেল? 11 দিনে কিন্তু আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার কিন্তু 3 তে দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? একটি ট্রেন 225 মিটার লম্বা। কত মিটার লম্বা ট্রেনটা আমাদের কত না 225 মিটার লম্বা। এবার দেখো যে আমাদের বলা হচ্ছে একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড লাগে? সরি, 30 সেকেন্ড লাগে। ওকে, ট্রেনটি সেতু অতিক্রম করতে কত সেকেন্ড? 30 সেকেন্ড সময় লাগে। আর বলছে দেখো 350 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড লাগে? তাহলে 40 সেকেন্ড লাগে। দেখো 10 আমাদের 30 সেকেন্ডে অতিক্রম করে কত? 225 মিটার লম্বা সেতু। ওকে, আচ্ছা 40 সেকেন্ডে আমাদের অতিক্রম করে কত? দেখো 350 মিটার প্ল্যাটফর্ম। ওকে, তাহলে দেখো আমরা যদি এটা মাইনাস মাইনাস করে দিই, দেখো মাইনাস মাইনাস করে দাও একবারে। 10 সেকেন্ডে তাহলে আমরা কতটা অতিক্রম করবে? দেখো 5 আছে 10, 5 দিতে আমাদের হয়ে যাবে 2 একে 3, এখানে 2 হয়ে যাবে, আর আমাদের দেখো 125। ওকে, তাহলে আমাদের 10 সেকেন্ডে কতটা অতিক্রম করছে? 125 মিটার। অতএব আমাদের তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? দেখো 125 বাই কি আমরা 10 করতে পারি। এবার দেখো বলা হচ্ছে কি না ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত। আচ্ছা, এটা কি বেরোলো? এটাও আমাদের গতিবেগ, কিন্তু কিন্তু এই গতিবেগটা কি? এটা আমাদের মিটার পার সেকেন্ড। কি বললাম? এটা মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমাদের ঘন্টাতে নিয়ে গেলে কি করতে হবে না ডাইরেক্ট এই পাশে নিয়ে চলে আসো। দেখো 125/10 আমাদের মিটার পার সেকেন্ড আছে, ঘন্টাতে নিয়ে গেলে করবো কি 18/5 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে 5 দিয়ে দেখো গুণ করলে 5 25 125, 5 দিয়ে গুণ করে দাও, দেখো 5 5 25, 5 দুগুণে 10,
2 দিয়ে এটাকে 18কে কেটে দাও, দেখো 9, তাহলে কত হয়ে যাচ্ছে 5 9 45 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে আমাদের কত হয়ে যাবে, অপশন নাম্বার দেখো সি 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে আমাদের ট্রেনটির গতিবেগ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 4 এ আমাদের কি বলা হচ্ছে, চলো দেখে নিই। চলো তাহলে এটার কারেক্ট আনসার দেখো হয়ে গেল আমাদের কি, আমাদের হয়ে গেল অপশন নাম্বার সি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সটটা তাহলে আমরা দেখে নেবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলছে সুদের পর্ব কত, সুদের পর্ব দেখো 6 মাস অন্তর। ওকে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 350 টাকার 1 বছরের কি বলা হয়েছে, সুদ আসল। ঠিক আছে, অ্যামাউন্ট মোট আমাদের কত হবে সুদ আসল সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমাদের নর্মাল কি আছে, আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র কি 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এখানে দেখো পিটা কত বলছে, পি বলছে 350 টাকা। ওকে, আচ্ছা 1 দিয়ে দিলাম, রেখে দিলাম। দেখো আমাদের আরটা কত বলেছে, আরটা আমাদের দেখো 4%, এটা কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, কিন্তু দেখো আমাদের সুদটা 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তার মানে আমরা কি করব আর বাই 2 করে দেবো, মানে আমাদের দেখো সুদের হারটা কিন্তু 2% পার ইয়ারে হয়ে 2% 6 মাস অন্তর হবে। তো দেখো 2 বাই কি করে দেবো আমরা 100। ওকে, এবার এনটা দেখো যেহেতু 6 মাস অন্তর, তাহলে 1 বছরে কবার আমাদের সুদ দিতে হবে, দেখো তাহলে আমাদের 1 বছরে 2 বার হচ্ছে, তো উপরে আমরা 2 করে দিলাম। ঠিক আছে, ডাইরেক্ট করে দাও, তাহলে 350 ইন্টু আমাদের দেখো 102 বাই 100 ইন্টু আমাদের করে দেবো দেখো 102 বাই 100। ক্লিয়ার? দেখো এখানে যদি আমরা শূন্য শূন্য কেটে দেই, শূন্য কেটে দাও, এখানে দেখো 5 7 35, 5 2 10, এখান দিয়ে দেখো কেটে দাও 51। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত দেখো 7 ইন্টু 102 ইন্টু 51 বাই আমাদের দেখো হয়ে যাচ্ছে 100। তোমরা এই তিনটেকে একটু ছোট্ট করে গুণ করে নিবে, বাই দেখো নিচে 100 থাকবে, পয়েন্ট দুটো তুলে দিবে, দেখবে তোমাদের হয়ে যাবে কত 36414। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা তোমাদের অপশন নাম্বার এতে আছে। ঠিক আছে, ক্যালকুলেশন আমি করছি না, ক্যালকুলেশনটা তোমাদের দিয়ে রাখলাম। ওকে, তোমরা কিন্তু এটার অবশ্যই ক্যালকুলেশনটা করে দেখবে, যে সাথে সাথে 102 গুণ করবে, তার সাথে 51 গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবে। 100 দিয়ে ভাগ মানে কি, দুটো পয়েন্ট উপরে তুলে দিবে, ব্যাস কাজ মিটে যাবে। চলো নেক্সট চলে যাবো, এটার কারেক্ট আনসার দেখো 364.14 টাকা কিন্তু হয়ে যাবে আমাদের নিট অ্যামাউন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5, যে 15 টাকায় 5টি কলম বিক্রি করছে। ওকে, 15 টাকায় 5টি কলম বিক্রয় করা তার 20% লাভ হয়েছে। এবার দেখো 15 টাকায় কটি কলম বিক্রি করছে, 5টি কলম, তাহলে একটি কলমের দাম কত, দেখো 15কে 5 দিয়ে যদি আমরা ভাগ করতে দেখো 3 টাকা। এটা কি, এটা হচ্ছে যে এসপি সেলিং প্রাইস এটা। ঠিক আছে, দেখো এদের কি হয়েছে 120 টাকা লাভ হয়েছে। আচ্ছা 120 টাকা যদি এসপি হয়, আমাদের দেখো 100 টাকা সিপি হবে, তখনই আমাদের 20 টাকা লাভ হবে। তো 120 টাকা আমাদের বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 120। আচ্ছা তাহলে আমাদের 3 টাকা, যদি এই যে 3 টাকা এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, দেখো 100 বাই 120 ইন্টু আমরা কি করবো 3। ঠিক আছে, দেখো 3 4 12 মানে 40, 0 0 কেটে যাবে, এখানে দেখো 2, এখানে দেখো আমাদের 5, মানে কি হয়ে যাচ্ছে দেখো 2.5, এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সিপি কস্ট প্রাইস, মানে এই যে পেন আমাদের কলমটার ক্রয় মূল্য কত 2.5 টাকা। ওকে, এবার দেখো বিকছে কত 18.40 টাকায় 8টি অনুরূপ কলম বিক্রি করছে। আচ্ছা আটটার দাম কত, আটটার দাম দেখো বিক্রি করছে 18.40 টাকায়, তাহলে একটা বিক্রি করছে কত, একটার দাম কত হয়ে যাবে দেখো 18.40 বাই নর্মালি আমাদের 8 দিয়ে ভাগ করে দাও। ওকে, দেখো 0 0 নিচে 100 করে দিলাম, এটা পয়েন্টটা তুলে দিলাম, 8 2 16, 8 3 24, 0। ওকে, তাহলে 0 0 আমাদের কেটে যাচ্ছে, দেখো সমান হয়ে যাবে আরেকটা 0 এখানে হয়ে গেলে 2.3। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের বিকছে কত, আমাদের 2.5 টাকায় কিনে বিকছে কত টাকায়, দেখো 2.3 টাকায় বিকছে। তাহলে ক্ষতি কত হচ্ছে, লস আমাদের দেখো লস হচ্ছে কত, 2.5 থেকে আমাদের 2.3 মাইনাস করে দাও, দেখো তাহলে কত হয়ে যাবে পয়েন্ট আমাদের 2। তাহলে এবারে পার্সেন্টেজ যেটা আমাদের লস হবে সেটা আমরা কি করে বার করবো, 0.2 বাই দেখো আমাদের এটার উপরে হয়েছে ক্রয় মূল্য আমাদের এটা ছিল, তো 2.5 ইন্টু আমরা করে দেবো কি 100। ক্লিয়ার? তাহলে দেখো এখানে পয়েন্ট যদি তুলে দেই, দেখো 25 কত 25 4 100 সমান দেখো 4 2 কত 8% লস। ক্লিয়ার? 8% কি হয়ে গেল, 8% হয়ে গেল আমাদের লস। আমাদের ওটাই জানতে চাইছে দেখো তোমরা উপরে, যে কত লাভ বা ক্ষতি হবে শতকরা জানতে চাইছিল, আমাদের দেখো বেরিয়ে গেল 8% ক্ষতি। অপশন নাম্বার দেখো কত আছে, আমাদের আছে অপশন নাম্বার বি তে 8% ক্ষতি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলা হচ্ছে, কোনো টাকার 5 বছরের সুদ, কত বছরের না 5 বছরের সুদ আসল দেখো 1920, আর 7 বছরের আমাদের দেখো সুদ আসল বলেছে 2208 টাকা। তাহলে দেখো এখানে 7 বছরের সুদ কত বলেছে, সুদ আসল 2208, বসিয়ে দাও। 5 বছরের সুদ আসল কত বলেছে দেখো 1920 টাকা, তাহলে বসিয়ে যদি দেই দেখো, তাহলে আমাদের এখানে যদি মাইনাস করি, তাহলে 2 বছরের সুদটা দেখো কত বেরাচ্ছে, এখানে আমাদের 8, এখানে হয়ে যাবে 8
আর এখন 9 10 আর 11 12 মানে 288। ক্লিয়ার? তাহলে আমাদের 1 বছরের সুদ আমরা এখান দিয়ে বাদ দিয়ে লিখতে পারি। দেখো 288/2 সমান দেখো 144 হয়ে যাবে। কি বললাম? 1 বছরের সুদ, এটা আমাদের কত হয়ে গেল? 144। তাহলে 1 বছরের সুদ যদি 144 হয়, 5 বছরের সুদ কত হবে? তাহলে গুণ করে ফেলো এটাকে। দেখো 5 4 20 0, 2 5 4 20 22, আর এখানে 2 থাকছে, 5 5 6 7। এটা কি? এটা হচ্ছে সুদ কত বছরের? না, এটা 5 বছরের। ক্লিয়ার? এবার দেখো 5 বছরের সুদ তো এটা হয়ে গেল। তাহলে আমাদের সূত্র কি? সূত্র দেখো আই ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে এখানে দেখো আয়ের মানটা কত? আয়ের মানটা দেখো আমরা এখানে বসিয়ে দেবো 720। তাহলে 720 ইজ ইকুয়াল টু পি এর মান দেখো কত? আমাদের সুদ আসল বলা হয়েছিল 1920। সুদ আসল কত? 1920। তাহলে সুদ আসল থেকে যদি আমরা 720 টাকা, এই যে 720, এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কি রয়ে যাবে? না, আমাদের রয়ে যাবে কত? এটা হয়ে যাচ্ছে আমাদের কি? আসল, প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে এই আসলের জায়গায় আমরা কত বসাবো? 1200 বসিয়ে দিলাম। এবার দেখো আর এর মান কত? ওটা আমাদের জানতে চাওয়া হয়েছে, দেখো বার্ষিক সুদের হার। তো আর এর মান আমরা আর রেখে দিলাম, ইন্টু টাইম পিরিয়ড কত? দেখো 5 বছর। তাহলে আমরা এখানে 5 বছর বসিয়ে দেবো, বাই নিচে আমরা কত করে দেবো? 100 করে দেবো। ক্লিয়ার? বা দেখো এখানে যদি আমরা আর একবারে রেখে দেই, ডাইরেক্ট আমরা দেখো করি 720 ইন্টু 100 বাই, তাহলে আমাদের নিচে কত হয়ে যাবে? 1200 ইন্টু 5। ক্লিয়ার? কত হয়ে যাবে? 1200 ইন্টু 5। আচ্ছা, এখানে দুটো জিরো হবে। ওকে, এবার দেখো যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে যাবে, আর এখানে দেখো 6 12 72 মানে 60, আর এখানে দেখো 5 12 60। ক্লিয়ার? তাহলে আর এর মান কত হয়ে গেল? আর এর মান হয়ে গেল দেখো আমাদের 12%। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 6 এর জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলা হচ্ছে। আচ্ছা, ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে একটি লাইক করবে, আর বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাস কিন্তু প্রতিনিয়তই তোমাদের কাছে কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তার আগে বলে রাখি, যারা আমাদের ক্লাসে নতুন স্টুডেন্ট আছো, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। লিংক দেখো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং প্রত্যেক ক্লাসে কিন্তু তোমরা ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি, কোনো রকম কিন্তু চার্জেস লাগে না। অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের। চলো ওখান থেকে কিন্তু তোমরা সবাই জয়েন হয়ে যাও। চলো নেক্সট আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ আমাদের কি বলা হচ্ছে, যে এ বছরের শুরুতে কত টাকা? 12,000 টাকা মূলধন নিয়ে দেখো একটা ব্যবসা শুরু করেছে। কত টাকা? 12,000 টাকা। আচ্ছা, বি ও সি কত মাস পরে? দেখো 3 মাস ও 6 মাস পর ব্যবসাতে যোগদান করেছে। এবার দেখো কি বলছে, বছরের শেষে এ বি সি এর লভ্যাংশের অনুপাত কত? 2:3:5। ব্যবসায় বি কত টাকা নিয়োগ করছিল? আচ্ছা, এখানে আমরা দুটোকে ধরে কাজ করব। দেখো এ আর বি কে ধরে কাজ করলেই হবে, সি কে কাজ ধরার কোনো রকম প্রয়োজন নেই। দেখো বি আমাদের এ কত টাকা নিয়ে কাজে লেগেছে? দেখো 12,000 টাকা। ক্লিয়ার? এবার এ যদি 12,000 টাকা আমাদের নিয়ে কাজে লাগে, তো কত? আমাদের পুরো বছরটাই কাজ করেছে, তো 12 মাস। ওকে, 12,000 টাকা 12 মাস কাজ করেছে। এবার দেখো বি 3 মাস পর কাজ করেছে, তার মানে বি অ্যাকচুয়াল যদি 3 মাস পর ব্যবসায় যোগ দেয়, তাহলে বি অ্যাকচুয়াল ব্যবসাতে কত মাস ছিল? তাহলে 9 মাস ছিল। তাহলে 9 করে দাও। কত টাকা নিয়েছিল ওটাই আমাদের জানতে চাইছে। দেখো বি বিনিয়োগ কত টাকা করছিল, তাহলে x টাকা করে দাও। দেখো তাহলে আমাদের এর এর যে ও লভ্যাংশ, এর টাইম ইজ টু এর হচ্ছে যে আমাদের কি? মূলধন, বাই আমরা বি এর টাইম ইনটু বি এর মূলধন যদি আমরা করে দিই, দেখো তাহলে দুজনের লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাবো। কি বলছে দেখো, দুজনের লভ্যাংশ এ এর 2 আর বি এর 3। ওকে, তাহলে এ এর 2 করে দাও, বাই নিচে আমরা বি এর 3 করে দেবো। বা এখান থেকে দেখো আমরা কি করব, 2x, আমরা দেখো এখানে 9x হয়ে যাচ্ছে, একবারে ডাইরেক্ট করে দাও যে আমরা x ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? x ইজ ইকুয়াল টু দেখো হয়ে যাবে এখানে 12,000। ওকে, 12,000 ইন্টু 12 ইন্টু 3 বাই নিচে হয়ে যাবে দেখো 9 ইন্টু 2। ক্লিয়ার? দেখো 3 3 9 আমরা কেটে দিতে পারি, 3 2 6, এখানে ডাইরেক্ট করে দাও 3 6 2 12। ক্লিয়ার? তাহলে দেখো x এর মান কত হয়ে যাচ্ছে? x এর মান দেখো 24,000, মানে আমাদের 24,000 টাকা। এই টাকাটাকে না, এই টাকাটা 3 মাস পর আমাদের বি ব্যবসাতে মূলধন করে মানে নিয়োগ করে কিন্তু সে ব্যবসাতে বিনিয়োগ করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের বি এর বিনিয়োগের টাকা কত? 24,000 টাকা। চলো কোয়েশ্চেন নাম্বার আমরা 8 এ দেখে নিই কি বলছে। বলছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। কত ভোটার ভোটদানে বিরত ছিল? 20% ভোটার। এবার দেখো বলছে যে 20% ভোটার যদি ভোটদানে বিরত ছিলেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে। আচ্ছা, বিজয়ী সে কত পেয়েছে? সে পেয়েছে দেখো 70%। ওকে, তাহলে যে পরাজিত হয়েছে সে কত পাবে? সে হয়েছে নিশ্চয়ই তাহলে 30% পেয়েছে। ওকে, এবার দেখো 70% ভোট পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে কত? 4,960 ভোটে পরাজিত করেছে। তাহলে পরাজিত কত ভোটে করছে? এই দুটোর ডিফারেন্স কত? 40। তাহলে এই 40%টাই নিশ্চয়ই আমাদের 4,960। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো? তাহলে 1% সমান কত হবে? 4,960 বাই তাহলে আমরা 40 করে দেবো। তাহলে দেখো 100% সমান কত হবে? ইন্টু 100 করে দাও। ক্লিয়ার? এটা তাহলে হয়ে গেল আমাদের কি এখানে। আচ্ছা, কাটাকাটি করে দাও, 4 একে 4, 4 দুগুণে 8, আর 4 4 16, আমাদের এটা হয়ে যাচ্ছে। ওকে, তো 12
40 আর এখানে আমাদের একটা 0, মানে 12,040, এটা কিন্তু আমাদের হয়ে গেল 100%। আচ্ছা, এটা কিন্তু 100% সম্পূর্ণ হয়নি, কেননা বলছে দেখো 20% প্রথমে আমাদের ভোট দেয়নি, ঠিক আছে, তারা ভোটদানে বিরত ছিল। তাহলে এই যে সম্পূর্ণ ভোট, এটা আমাদের কত, 80% ভোট আমাদের হচ্ছে 12,400, বুঝতে পারছো, 80% ভোট। তাহলে 1% কত আমরা যদি বলি, দেখো 12,400 বাই করে দেবো 80, যদি বলি 100% সমান কত, ইন্টু ডাইরেক্ট এটার সাথে 100 গুণ করতে। ক্লিয়ার, বুঝতে পারলে? 0 0 এখানে কেটে যাবে, দেখো এখানে 5 হয়ে যাবে, এখানে আমাদের 4 হয়ে যাবে, 4 দিয়ে এটাকে কাটো, 4 3 12, 4 1 4, ডাবল 0। ওকে, তাহলে 5 1 5, 5 3 15 এন্ড ডাবল 0, মানে 15,500। এটা কিন্তু আমাদের মোট ভোটার সংখ্যা ছিল। ওটাই জানতে চাইছে যে মোট ভোটার সংখ্যা কত, ডাইরেক্ট তোমরা অপশন নাম্বার বি 15,550 কিন্তু করে দিতে পারবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 9 এ দেখো কি বলা হচ্ছে। বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 9, দুই প্রকার সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে কত, 2:3 আর আমাদের 5:4। ক্লিয়ার, কত, 2:3 আর 5:4। আচ্ছা, এই দুই প্রকার সংকর ধাতু সমপরিমাণে মিশ্রিত করলে তৃতীয় প্রকার যদি একটা সংকর ধাতু তৈরি করা হয়, তাতে তামা ইস্টু দস্তার অনুপাতটা কত হবে? আচ্ছা, প্রথম এখানে দেখো তোমাদের করে দিচ্ছি, এখানে যদি আমি তামা করি আর এই পাশে যদি আমরা দস্তা করি, ওকে, তো তামা আর দস্তা, তামাটা আমাদের দেখো প্রথম প্রকারে কত ছিল, 2 ছিল। আচ্ছা, 2টা কতর মধ্যে ছিল, দেখো 3 2 5, 5-এর মধ্যে 2 ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রকারে তামাটা কত, দেখো 5 ছিল। ওকে, 5 ছিল কতর মধ্যে, 9-এর মধ্যে। মোট কত, 5 4 9, তো 5 ছিল আমাদের 5 4 9-এর মধ্যে। ঠিক আছে, সেম সিকোয়েন্সে দেখো আমাদের দস্তাটা প্রথমে কত ছিল, 3 ছিল। দস্তা আমাদের কত ছিল, 3 ছিল 5-এর মধ্যে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 4 ছিল মোট আমাদের 9-এর ক্ষেত্রে, তো 4 বাই আমরা 9 করে দিলাম। এবার দেখো এই দুটোর কি অনুপাত জানতে চাইছে, তাহলে দেখো 5 9 আমরা কি করে দেবো, 45, 5 9 9 2 18, আর এখানে দেখো 9 5 45, মানে 5 5 25। দেখো ইস টু দিয়ে এখানেও আমরা 45 লসাগু হয়ে যাবে, 9 3 9 27, আর এখানে দেখো আমরা প্লাস দিয়ে কি করবো, 9 5 45, 5 4 20। ওকে, সমান দেখো আমরা করবো, দেখো নিচে 45 45 কেটে দাও, কোনো প্রয়োজন নাই। 20 30, আমাদের দেখো 40 43, তাহলে কি হচ্ছে, কি হয়ে যাচ্ছে দেখো 43 ইস টু আমাদের 20 20 40 ইস টু 47। ওকে, তো এইটা হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা, অপশন নাম্বার যেটা দেখো বি তে আছে। ক্লিয়ার, বুঝতে পারলে? এইভাবে কিন্তু শর্টসে আমরা করে ফেলবো অঙ্কগুলোকে। চলো নেক্সট তাহলে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এ। দেখো কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার দেখো 10, একটা বলা হচ্ছে যে পাইপের মধ্য দিয়ে জলপ্রবাহের হার, নাকি পাইপের মধ্য দিয়ে জলপ্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, চলো বুঝতে পারলাম। তাহলে নেক্সট লাইনে কি বলছে ওটাও একটু দেখে নিই। 2 সেমি এবং 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাতটা কত হবে? আচ্ছা, পাইপের ব্যাসের অনুপাত কত বলেছে, দেখো পাইপের ব্যাসের অনুপাত বলেছে 2:4। তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে, তাহলে দুটাই দেখো 2 দিয়ে ভাগ হবে, মানে 2/2:4/2 সমান দেখো কত হয়ে যাবে, দেখো 1:2। পাইপের ব্যাসার্ধের অনুপাত কত হয়ে গেল, ব্যাসার্ধের অনুপাত দেখো হয়ে গেল 1:2। এবার আমাদের কি বলা হয়েছিল, দেখো পাইপের জলপ্রবাহের হারটা কত, পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর যদি আমরা বর্গ করে দিই, তাহলে বর্গ করলে কি হবে, 1:2, দেখো এর বর্গ 1 স্কোয়ার, 2 স্কোয়ার যদি করি আমরা 4 হয়ে যাবে, এটা হলো বর্গ। ওকে, এবার তার ব্যস্তানুপাতিক মানে দেখো জিনিসটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 4:1 হয়ে যাবে। তো তখন সেটা হয়ে যাবে জলপ্রবাহের অনুপাত। ওকে, তো এখানে দেখো ওটাই জানতে চাওয়া হয়েছে যে পাইপের মধ্যে প্রবাহের অনুপাতটা কত, আমাদের অপশন নাম্বার এ 4:1 কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 11 এ দেখো কি বলা হচ্ছে, বলছে পিতা ও পুত্রের গড় বয়স কত, 25 বছর। পিতা পুত্রের গড় বয়স কত, 25 বছর। আচ্ছা, ফাদার অ্যান্ড সন দুজনের গড় বয়স যদি 25 হয়, দুজনের যোগফল বয়সের কত, দেখো 25 দুগুণে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। এবার দেখো আবার বলছে পিতা ও মাতার, ঠিক আছে, ফাদার অ্যান্ড আমাদের মাদার দুজনের বয়সের দেখো গড় বয়স বলছে 38। ক্লিয়ার, 38 বলছে, মানে দুজনের বয়সের যোগফল কত, 38 ইন্টু 2 সমান দেখো 76 হয়ে যাবে। এবার দেখো বলছে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। আচ্ছা, এই দুটোকে নর্মালি যোগ করে দাও। তো দেখো যোগ করলে আমরা কি পেয়ে যাবো না, প্রথমে দেখো ফাদার প্লাস সন দিয়ে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি, আচ্ছা এটা যোগ নয়, এটা মাইনাস করতে। ওকে, প্রথমের যে বাবা আর ছেলের বয়সের যোগফল থেকে সেকেন্ড বাবা আর মায়ের যদি আমাদের বয়সের যোগফলটা আমরা মাইনাস করে দিই, তবে কি পেয়ে যাবো, দেখো সন আর মাদার পেয়ে যাবো, বাবা বাবা কেটে যাবে। ওকে, তো মাইনাস দেখো আমরা করে দিই কি, এফ মাইনাস এম ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের দেখো কি হয়ে যাবে, এখানে 50 আর এখানে মাইনাস 76। ওকে, দেখো তাহলে মাইনাস এফ প্লাস এফ কেটে যাবে, বা দেখো এস মাইনাস এম। ওকে, এস মাইনাস এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 50 মাইনাস 26। ওকে, এস মাইনাস এম আমাদের কত হয়ে গেল, -26।
এবার দেখো -26 মানে কি, সনের বয়সটা নিশ্চয়ই ছোট ছিল আর মায়ের বয়সটা নিশ্চয়ই বড় ছিল। তো অ্যাকচুয়াল এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে মা ও ছেলের বয়সের পার্থক্য হয়ে যাচ্ছে তোমার 26 বছর। ক্লিয়ার? মা ও ছেলের ওটাই বলতে চাইছে। এটা যদি তোমার মাটা আগলিয়ে দিকে থাকতো এবং পেছন দিকে সনটা থাকতো তাহলে এটা নর্মাল 26 তো ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমার প্লাস মাইনাসটা কোনো ফ্যাক্টর করছে না, এখানে তোমাকে বুঝে যেতে হবে যে অপশন নাম্বার বি, যে মা ছেলের বয়সের পার্থক্য কত হয়ে যাবে, 26 বছর। ক্লিয়ার? তোমরা দেখো এইটাকে আগে লিখতে যে এফ প্লাস এম মাইনাস এফ মাইনাস এস, ঠিক আছে। এটা থেকে যদি তোমরা এটা বিয়োগ করতে তখন দেখো তোমাদের প্লাস এই আনসারটা এসতো 26 বছর। ওকে, তো এটা কোনো ম্যাটার না, এখানে তোমরা শুধু জাস্ট আনসারটা এলেই হবে। অপশন নাম্বার বি দেখো 26 বছর এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 12 কি বলা হচ্ছে। দেখো বলছে এই যে সিরিজটা আছে এটা যদি হয় আমাদের এই ড্যাশ মানে স্টার চিহ্ন স্থানে কি বসবে। এবার তোমরা এই কোয়েশ্চেনটা দেখে বলবে স্যার কি পাতি পাতি অঙ্ক করাচ্ছেন আমাদের দিকে, আমরা কি বাচ্চা এখনো এরকম অঙ্ক করবো। এখানটাই গুলিয়ে ফেলে, ঠিক আছে। তুমি প্রথম চোখে দেখে মনে হবে অঙ্কটা সহজ, কিন্তু এই অঙ্কটা করতে গেলে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে। কিভাবে করবে দেখো, এই অঙ্কটাকে কিভাবে করবে। আচ্ছা, এটাকে করার একমাত্র একটা দেখো রাস্তা বলে দিচ্ছি। 45 প্রথমে লিখে ফেলবে, তারপর দেখো মাইনাস আছে মাইনাস করে দিলে 28, তারপরে হলো। এবার দেখো এই মাইনাসের জন্য এই ভিতরের একটা সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে দেখো এখানে মাইনাস ছিল মানে এখানে প্লাস হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে আমাদের কত আছে 37 লিখে দিলে, তারপর দেখো এবার দেখো এটা যেহেতু প্লাস হয়ে গেছে এখানে মাইনাসের আর কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা আমাদের মাইনাসই রয়ে গেল। ওকে, তার মানে এখানে আমরা 15 করে দিলাম। এবার দেখো এই মাইনাসের জন্য পরের যে সাইন এটা আমাদের মাইনাস ছিল, এই মাইনাস সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস থেকে কি হয়ে যাবে প্লাস। ওকে, এবার দেখো এই স্টার চিহ্ন এটাকে আমরা এক্স ধরে নাও। ওকে, তো প্লাস এক্স যদি আমরা করে দিই 58 হয়ে যাবে এখানে আমাদের। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করতে পারবে। দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 20 আর 30, মাইনাসগুলো আগে যোগ করে নাও। মাইনাসগুলো যোগ করে নিলে দেখো 20 30 আর 38 40 43। ওকে, তো 45। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট দেখো 2 রেখে দাও, এখানে আমাদের 37 রেখে দাও, প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমাদের 58। ক্লিয়ার? বা দেখো আমাদের এক্স ইজ ইকুয়াল টু 58 মাইনাস দেখো 39 আমরা করে দাও, বা আমাদের দেখো 40 হয়ে যাচ্ছে, তার মানে 18 আগে এক্স এর মান কত হয়ে গেল 19 হয়ে গেল আমাদের এক্স এর মান। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। কে কে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 13তে কি বলা হচ্ছে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 13, যে 400 ও 500 মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা 12 16 এবং 24 দ্বারা বিভাজ্য। এটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এই তিনটের আমাদের কি করতে হবে, লসাগু বার করতে হবে। তো 12 16 এন্ড আমাদের 24 এর লসাগু বার করলে কত হবে, 4 দিয়ে কেটে দাও, দেখো 4 3 12, 4 4 16 আর 4 6 24। ওকে, 3 দিয়ে করে দাও, দেখো 3 1, এখানে 4 রয়ে যাবে, এখানে 2 রয়ে যাবে। আর যদি আমরা 2 দিয়ে করি দেখো 2 আর এখানে দেখো 1 রয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, 4 4 16 ইন্টু 3 মানে 316 আমাদের কত হয়ে যাচ্ছে 48। ক্লিয়ার? এটা আমাদের কি হয়ে গেল এলসিএম। ওকে, এবার এলসিএম আমাদের 48 হয়ে গেল। তো দেখো আমাদের কি করতে হবে, 48 কিন্তু যে 400 এবং 500 মধ্যবর্তী মানে 48 এর গুণিতক সংখ্যাটা এমন নিতে হবে যেটা 400 এবং 500 মধ্যবর্তী হয়, এবং সেটা কি হয়, সেটা হচ্ছে যে সব থেকে বৃহত্তম হয়। দেখো 48 দিয়ে করলে মানে গুণিতক 48 এর এগুলো কিন্তু কোনোটাই হবে না, একমাত্র যেটা হবে অপশন নাম্বার ডি। দেখো 48 10 কে 480 এবং এটাই কিন্তু সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে অপশন নাম্বার ডিটাই কিন্তু 48 এর গুণিতক হয়ে যাবে এবং সব থেকে এটা বড় সংখ্যা হয়ে যাবে যেটা 400 এবং 500 এর মধ্যবর্তী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 14তে দেখো কি বলা হচ্ছে, যে তোমার জন্মদিনে তুমি তোমার যে জন্মদিনের কেক, তোমার জন্মদিনের কেকের কতটা অংশ খেয়েছো, 4/7 অংশ ধরো তুমি খেয়ে নিছো। এবার কি বলছে, তার পরের দিন তোমার বাবা তোমার অবশিষ্ট কেকের 1/2 অংশ খেয়েছে। তাহলে অবশিষ্ট যদি আমার 4/7 যদি আমি খেয়ে নিই, অবশিষ্ট কতটা আছে 3/7। এটার কি করছে বাবা, এটার খেয়েছে কত 1/2 অংশ খেয়ে নিচ্ছে। কতটা খেয়েছে 1/2 অংশ। তাহলে দেখো 1/2 অংশ যদি বাবা খেয়ে নেয়, 1/2 অংশ খেয়ে নিনে তাহলে আর বাকি কতটা আছে দেখো, তাহলে এখানে হয়ে যাবে 3/14। 3/14 বাবা খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমাদের কতটা পড়েছিল 3/7 পড়েছিল, 3/7 থেকে যদি আমরা দেখো 3/14 বাদ দিয়ে দিই সেটাই আমাদের পড়ে রয়ে যাবে। আমাদের ওটাই জানতে চাইছে যে তোমার জন্য কতটা অংশ আর বাকিটা পড়িয়েছে। তাহলে দেখো 14 আমাদের লসাগু হয়ে যাবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 আর এখানে 3। ওকে, তো 3/14 অংশ এটা কিন্তু কারেক্ট আনসার, এটা আমাদের পড়ে রয়ে যাবে। ঠিক আছে, পড়ে রয়ে যাচ্ছে কতটা 3/14। অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অঙ্কগুলো প্রথম চোখে দেখে মনে হবে খুবই সহজ, কিন্তু বাট অঙ্কগুলো করতে গেলে প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমরা বাধা পাবে, বুঝলে। তো অঙ্কগুলো সেই রকম দিয়েই কিন্তু আজ করা হয়েছে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এন্ড কেপি এক্সামে কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এগুলো আসতে চলেছে। ওকে, দেখো 3600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন রাশি হবে।
দেখো 3600কে কিভাবে আমরা গুণ করব, মানে 3600 উৎপাদকে বিশ্লেষণ করে ফেলো তো ফার্স্টে, 3600কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলো। দেখো 6 দিয়ে যদি আমরা করি 6 6 36 মানে 600, আবার 6 দিয়ে করে ফেলো দেখো 100। ওকে, এখানে তাহলে 10 দিয়ে করে ফেলবো, দেখো 10 10 কে 100। এবার দেখো এটা হয়ে গেল 3600কে উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখো আমাদের কি বলা হয়েছে, আমাদের বর্গ জানতে চাওয়া হয়নি, আমাদের পূর্ণ ঘন জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, পূর্ণ ঘন, পূর্ণ ঘন মানে কি, যে কোনো জিনিসের কিন্তু কিউব থাকবে। দেখো এখানে 6 দুটো আছে, 10 দুটো আছে, মানে আরেকটা যদি 6 থাকতো এন্ড আরেকটা যদি আমাদের 10 থাকতো, গুণিত থাকতো, সেটা হয়ে যেত কিন্তু আমাদের পূর্ণ ঘন সংখ্যা। তাহলে মোট 6 10 কত হচ্ছে 60, 60 আমাদের এটার সঙ্গে গুণ করে দিলে এই 3600টা কিন্তু আমাদের পূর্ণ ঘন একটা সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার, অপশন নাম্বার তাহলে এ এটার জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 16তে কি বলছে, যে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বাকি সংখ্যাগুলির যোগফলের 1/4 অংশ। কি বলছে, তিনটি সংখ্যার মধ্যে একটা, দুটো এন্ড তিনটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বলছে বাকি দুই সংখ্যার 1/4 অংশ, মানে এটা যদি 1 হয় এই দুটো সংখ্যার যোগফল, এই দুটো সংখ্যার যোগফল কত হবে, 4 হবে। ক্লিয়ার, এটা আমাদের অ্যাকচুয়ালি বলতে চাইছে। বলছে দেখো তিনটি সংখ্যার গড় 60, তাহলে তিনটি সংখ্যার গড় যদি 60 হয়, তিনটি সংখ্যার যোগফল কত, দেখো 3 6 18 180, তিনটি সংখ্যার যোগফল কত, 180 হয়ে যাবে। আচ্ছা এটা একটু চলে গেল, দেখো তিনটি সংখ্যার যোগফল আমাদের কত হয়ে যাবে, 180 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো, তো বলা হচ্ছে যে তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত, কি বলেছে প্রথম সংখ্যাটি কত। তাহলে দেখো প্রথম সংখ্যাটা ধরে নাও x আর এটা ধরে নাও আমাদের 4x। তো দেখো x প্লাস 4x আমরা কি বলতে পারি, 180। বা দেখো আমাদের 5x ইজিক্যাল টু কত হয়ে যাবে, 5x ইজিক্যাল টু 180, বা ডাইরেক্ট এখান থেকে দেখো 5 কে নিয়ে চলে যাও 180 নিচে, বা x ইজিক্যাল টু হয়ে যাবে 5 3 15 5 6 30। x এর মান কত হয়ে গেল, 36 হয়ে গেল আমাদের x এর মান। এবার x এর মান যে 36 হয়ে গেল, তাহলে আমাদের ওটাই জানতে চাইছিল যে প্রথম সংখ্যাটা কত। অপশন নাম্বার বি, প্রথম সংখ্যাটা কিন্তু আমাদের 36 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 17তে কি বলা হচ্ছে। বলা হচ্ছে দেখো যে একটি পাঠাগারে রবিবার গড়ে কতজন পাঠক আছে, দেখো 510 জন কিন্তু আমাদের রবিবার গড়ে পাঠক আছে। বাকি দিনগুলোতে দেখো 240 জন করে বই পড়তে আসে পাঠাগারে। ওকে, এবার দেখো রবিবার দিয়ে শুরু একটি 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক পাঠাগারে আছে। আচ্ছা, রবিবার দিয়ে যদি শুরু হয় মানে মাসের 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে মাসে কটা রবিবার হবে, দেখো 1 তারিখের পরে আবার 7 দিন পরে রবিবার আসবে, মানে 8 তারিখ আবার রবিবার হবে। ঠিক আছে, আবার কত হবে, 8 7 15 তারিখ আবার রবিবার হবে। ক্লিয়ার, তারপরে আবার কত তারিখ হবে, দেখো আবার 7 যোগ কত 22 তারিখ আবার রবিবার হবে। আবার কবে রবিবার হবে, দেখো আবার হবে 29 তারিখ রবিবার। ঠিক আছে, তাহলে মোট কটা আমাদের রবিবার হবে, দেখো মোট আমাদের কিন্তু 5খানা রবিবার হয়ে যাবে। এবার দেখো রবিবার গড়ে আমাদের বলা হচ্ছে কতজন, 510 জন করে আছে, তাহলে 5 ইনটু 510 করে দাও। দেখো এখানে আমাদের মোট তাহলে কত হয়ে যাবে, 5, আমাদের যদি 5টা রবিবার হয় এবং প্রত্যেক রবিবার গড়ে 510 জন করে যদি আসে, তাহলে দেখো 5 একে 5, 5 5 এ 25। ঠিক আছে, আমাদের কতজন হয়ে যাচ্ছে না 5550 জন কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি দিন কত পড়েছে, দেখো 30 দিনের মাস বলা হয়েছে, বাকি দিন দেখো আর পড়ে রয়ে যাচ্ছে আমাদের 25 ডেজ। এন্ড আমাদের দেখো প্রত্যেক বাকি দিনগুলোতে 240 জন করে আসে, তাহলে 240 ইনটু করে দাও। দেখো এখানে আমাদের 25 কে একটু আমরা 24 দিয়ে গুণ করে দেখে নেব। দেখো 4 25 100 আর 25 দুগুণে 50। ওকে, 0 0 5 একে 6, মানে এখানে 6 0 0 আর একটা 0 হয়ে যাবে, দেখো 6000 জন। ক্লিয়ার, তাহলে মোট কতজন হলো, দেখো মোট হয়ে যাবে 8550 জন। ক্লিয়ার, এবার বলছে গড়ে, গড়ে এক মাসে তাহলে পাঠাগারে কতজন আসে, গড় মানে এক মাস যদি আমাদের হয় তো 30 দিয়ে আমরা ভাগ করব। ক্লিয়ার, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে আমাদের কত যাচ্ছে, 3 আসছে 24 আর 3 5 15, মোট দেখো আমাদের হয়ে যাবে 285 কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, এই এই যে আমাদের ম্যাথসটা, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আমাদের একটা কিন্তু এক্সামে আসা প্রশ্ন। ঠিক আছে, আমার সম্ভবত যেটা মনে পড়ছে এটা গ্রুপ ডি তে আসা প্রশ্ন। ঠিক আছে, এটা গ্রুপ ডি তে আসা এই কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এটা কিন্তু আমাদের আপকামিং ডাব্লিউপি এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোশ্চেন নাম্বার 18 তে কি বলছে দেখো। বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত, 3:2। ওকে, ছাত্রদের 20% আর ছাত্রীদের 25% স্কলারশিপ পায়, তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। আচ্ছা, এখান থেকে দেখো, দেখো এখানে আমাদের বয়েজ আর একটা গার্লস করে দিলাম। ওকে, এবার দেখো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দেখো 3 কে আমরা 300 লিখে দাও তো, আর 2 কে আমরা, গার্লস মানে 2 ধরেছে তো 2 কে 200 করে দাও। এবার দেখো 300 জন আমরা ধরেছি আর এখানে আমরা 200 জন ধরেছি। 300 জনের বলছি দেখো ছাত্রদের 20%, তো দেখো 20% মানে কত, 300 20% কত, 60 জন হবে। আর দেখো মেয়েদের 200 জনের 25% কতজন হবে, দেখো 20 20 40 একে 50 জন কিন্তু হয়ে যাবে।
এবার বলছে এরা কি স্কলারশিপ পেয়েছে, এই যে এখানে 60 জন আর এখানে 50 জন, এরা স্কলারশিপ পেয়েছে, তাহলে মোট কতজন পায়নি? আচ্ছা মোট পেয়েছে কতজন, দেখো তাহলে 6 5 11 110 জন, এরা কি পেয়েছে? পায়নি কতজন? দেখো 300 দিয়ে 500 জন ছিল, তাহলে 500 থেকে আমাদের কত, 500 থেকে আমরা কি করব, এই 110 মাইনাস করে দেবো। দেখো যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হয়ে যাবে, 390 জন। এরা কি, এরা হচ্ছে যে পায়নি। ওকে, পায়নি 390 জন। তাহলে এবার যে 390 জন পায়নি, এরা হচ্ছে যে শতকরা কত, দেখো শতকরা 500 জনের মধ্যে নিচে 500 করে দাও, আর 100 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে শতকরা হয়ে যাবে। 5 দিয়ে দেখো ভাগ করবে, 5 7 35, আর দেখো 4 শূন্য 5 আসছে 40, মানে শতকরা আমাদের 78% কিন্তু স্কলারশিপ পায়নি। অপশন নাম্বার দেখো ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। কিভাবে কত সহজে কিন্তু আমরা এটা ম্যাথসটা করে ফেললাম। ঠিক আছে, এগুলোই কিন্তু আমাদের কিন্তু আপকামিং ডাব্লিউবিপি এন্ড কেপি এক্সামের জন্য কিন্তু এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি, যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব কিন্তু বারবার বলছি অবশ্যই করবে, কারণ এই ধরনের ক্লাসগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি হেল্পফুল হয়ে থাকবে। তো সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী দিনে অবশ্যই কিন্তু ক্লাসগুলো তোমাদের নেক্সট টাইমে দেখতে হবে। চলো নেক্সট দেখো 19 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। কি বলছে, একটি আয়তক্ষেত্র, ধরো এখানে আমি একটা আয়তক্ষেত্র করছি, ওকে, তো এই আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্রের যে পরিসীমা, ধরো আরেকটা এখানে আমি বর্গক্ষেত্র রাখলাম, তো এই দুটোর পরিসীমা, পরিসীমা কোনটা, পরিসীমা মিন্স এই যে চার ধারের যে এই বাহুর যোগফল আর এর চার ধারের যে বাহুর যোগফল, এগুলো সমান। ওকে, বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে। আচ্ছা, এটা কোনো সূত্র কিচ্ছু মনে রাখার দরকার নেই, তোমরা সিম্পল ভাবে করো। ধরো আমি ধরলাম যে আমাদের বর্গক্ষেত্র যেটা আছে, এই বর্গক্ষেত্রের বাহুটা 40, ধরো একটা বাহু, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমাদের পরিসীমা ধরো 40, পরিসীমা 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 কি বলছি, ধরো 40। ওকে, তাহলে 40 যদি হয় তাহলে প্রত্যেকটা বাহু কত করে হবে, 10 করে হবে, 10 করে হবে। এবার দেখো আয়তক্ষেত্রের তাহলে পরিসীমাটা 40 বসিয়ে দাও তো। ধরো আমাদের দৈর্ঘ্যকে 15 ধরলাম, তাহলে এটাও 15 হয়ে যাবে, তাহলে 15 15 কত হলো 30 হলো, আর 10 আছে মানে প্রস্থটাকে 5 5 ধরে নাও। দেখো তাহলে আয়তক্ষেত্রের আমাদের পরিসীমা কত হয়ে গেল, এটাও 40 আর আমাদের এটাও আমাদের বর্গক্ষেত্রে 40। ওকে, বর্গক্ষেত্র আমাদের 40 হয়ে গেল। এবার আমাদের দেখো ওটাই বলা হয়েছিল যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র উভয়ের পরিসীমা সমান, তাহলে আমরা সমান বুঝিয়েছি। এবার বলছে দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের তাহলে ক্ষেত্রফল কি হয়ে গেল, দেখো 10 এর স্কয়ার বাহু স্কয়ার মানে আমাদের 100 হয়ে যাবে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 15 ইনটু 5, বাহু ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 3 15 5 15 কত 75 হয়ে যাচ্ছে। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সবসময় আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি হচ্ছে। এখানে অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট आंसर দিবে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এটা করে ফেলতে পারবে। এটা আমি তোমাদের বোঝাচ্ছি তাই জন্য অত সময় লাগছে, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা তুমি কিন্তু নিজে করে এগুলো আনসার দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবং 100% তোমার অ্যাকিউরেসি কিন্তু সঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনটা তাহলে দেখে নাও। কোশ্চেন নাম্বার দেখো 20 কি বলা হচ্ছে, যে আজ ও এ ও বি একটি কাজ কি বলছে 45 দিন এবং 40 দিনে করতে পারে। এ ও বি একটি কাজ 45 ও 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার কিছুদিন পর বি এ অসুস্থ হয়ে গেছে, বি বাকি কাজটা 23 দিনে করছে। আচ্ছা, তাহলে বি দেখো শেষের কাজটা কত দিনে করছে, 23 দিনে। তাহলে এক অংশ যদি আমাদের বি যদি আমাদের এক অংশ 40 দিনে করে, তাহলে 23 অংশ আমাদের একদিনে করবে কত, 1/40। তাহলে দেখো 23 দিনে কত করবে, তাহলে 23 দিনে করবে দেখো 23 এর 40 অংশ, মানে শেষ কাজটা আমাদের বি 23 অংশ মানে আমাদের 23 দিনে করছে, তো 23 দিনে করছে দেখো 23 এর 40। তাহলে বাকি কাজটা কত পড়ে রইল, দেখো বাকি কাজটা হচ্ছে আমাদের 1 - 23 এর 40 মানে 17 এর 40। এটা আমাদের বাকি, এটা আমাদের কি, এটা আমাদের দেখো বাকি। ক্লিয়ার? এবার এই বাকি কাজটা কে করছে, এই বাকি কাজটা মানে প্রথমে এ আর বি কিন্তু করে ফেলেছে, তারপরে আমাদের এ অসুস্থ হয়ে গেছে। ক্লিয়ার? তো দেখো আমাদের এ বি দুজনে একদিনে কত করছে এটা আগে দেখে নাও তো। 1 এর 45 প্লাস দেখো 1 এর 40, দেখো এখানে 45 দিনে বলেছে আর এখানে দেখো বি 40 দিন বলেছে। তো দেখো 45 আর 40 এটার লসাগু কত হয়ে যাচ্ছে, দেখো 360 মনে হচ্ছে হবে। তো 45 দুগুণে 90, আর 9 3 9 27, 4 9 36, মানে এখানে দেখো 8 হয়ে যাবে, আর 9 4 9 36, এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 8 দুগুণে 16, 1 এ 17, মানে এক অংশ করতে একদিনে করবে আমাদের কত, একদিনে করবে 8 দুগুণে 16 কে 17, 360। একদিনে করবে এ বি কত 17, 360। তাহলে এক অংশ করতে কত দিন লাগবে, 360/17। তাহলে যদি আমরা বলি যে এই আমাদের এই কাজটা বাকি ছিল যেটা আমাদের এ বি ফার্স্টে করেছে, তো 17/40 অংশ কাজটা কত দিনে করবে, তো এটা হয়ে যাবে দেখো কাটাকাটি যদি আমরা করে দিই 4 9 36, মানে উত্তর আমাদের হয়ে যাবে 9 দিন। মানে আমাদের এ ও বি 9 দিন কাজটা করার পর এ অসুস্থ হয়ে যায়, যার ফলে বাকি কাজটা কি করছে না বি 23 দিনে কমপ্লিট করছে। কিভাবে বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে আমাদের এই শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আমরা এইভাবে অঙ্কটাকে করে ফেলতে পারবো।
চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 21 এ দেখো কি বলছে। আমাদের ট্রেন থেকে একটা ম্যাপ দিয়েছে যে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে একটি পোস্টে 5 সেকেন্ড, আচ্ছা এখানটা একটু কেটে গেছে, এটা 5 আর 6 হবে। ওকে, কি বললাম এখানটা আমাদের 5 আর এটা 6 হবে। কি বলছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি আমাদের পোস্টকে, ধরো একটা যদি টেলিগ্রাম এরকম পোস্ট থাকে তাকে 5 সেকেন্ডে আর 6 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এখানে একটা সূত্র মনে রেখে দেবে, কি বলছি দেখো, একটা সূত্র মনে রেখে দেবে, 2 ইন্টু t1 ইন্টু t2 বাই t1 প্লাস মাইনাস t2। এবার প্লাস মাইনাস এখানটা কেন বললাম, যখন দেখবে এরকম দুই পাশ থেকে যাবে, যখন রিলেটিভ স্পিড দুদিক থেকে আসবে, মানে একদিক থেকে এ পাশ থেকে এ যাচ্ছে, বি অপোজিট সাইড থেকে আসছে, তখন আমাদের কি হয়ে যাবে, তখন আমাদের প্লাস হয়ে যাবে। কি বললাম, তখন রিলেটিভ স্পিড আমাদের প্লাস হয়ে যাবে। এবং এবং যখন আমাদের দেখো সেম ডাইরেকশন দিকে যাবে, তখন আমাদের রিলেটিভ স্পিড কিন্তু কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার, তো প্লাস মাইনাস। এবার দেখো এখানে আমাদের বলেছে যে সেম ডাইরেকশন, একই দিক থেকে, তো এখানে আমাদের তাহলে কি হয়ে যাবে, এখানে দেখো আমাদের হয়ে যাবে 2 ইন্টু 5 ইন্টু 6 বাই 6 মাইনাস 5, আমাদের সেম টি বা 6 মাইনাস 5 বা 5 মাইনাস 6 একই ব্যাপার, ঠিক আছে। তো আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, 5 6 30, 30 দুগুণে 60 কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। কত টাইম লাগবে না, 1 মিনিট কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রটা একটু কিন্তু খেয়াল রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 22, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি কতটা হবে। দেখো এটাকে আমি তোমাদের দুই ভাবে করাতে পারি, তোমাদের যেটা সুবিধা লাগবে তোমরা সেইভাবে করবে। ওকে, এটা একটা সূত্র, যেমন আমি তোমাদের বারবার বলেছি যে x প্লাস y প্লাস xy বাই 100, এইভাবে করতে পারো। তার মানে দেখো একটা 10 আর একটা, আমাদের প্রস্থ কত 10 বেড়েছে, তাহলে আরেকটা 5 দেখো কমেছে, তো 10 মাইনাস 5, আর এখানে দেখো আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস এখানে 10 আর ইনটু দেখো মাইনাস 5। ওকে, তো এটা আমাদের গুণ বাই 100 হয়ে যাবে। সমান দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 5 প্লাস প্লাসে মাইনাসে মাইনাসই করে দাও, মাইনাস এখানে দেখো 0.5। ওকে, দেখো 0.05 0.50, মানে দেখো এখানে 4.50, এটা কি, এটা হচ্ছে যে বৃদ্ধি, ঠিক আছে, বুঝতে পারলে, এটা বৃদ্ধি, এটা একটা আমাদের নিয়ম হলো, ঠিক আছে। এবার দেখো বলছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানে সেমটাকে আমরা কিভাবে লিখতে পারি। ধরো আমাদের একটা এখানে আয়তক্ষেত্র, ঠিক আছে, এবার ধরো এটা আমাদের একটা যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ধরো একটা বাহু আমাদের কত, একটা বাহু ধরে নাও, এই যে আমাদের প্রস্থ এটাকে 10 ধরে নাও, এটাকে 20 ধরে নাও। আমি এগুলা কিভাবে ধরি, ধরো এগুলাকে ধরলে তোমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। ওকে, তো এই জন্যই আমি এইভাবে 10 20 20 30 তুমি যেভাবে খুশি ধরে রাখতে পারো। তো দেখো এটার ক্ষেত্রফল কত হবে, দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো দেখো a ইনটু b মানে আমার কত হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল 200 হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে আরেকটা ক্ষেত্র আমাদের আয়তক্ষেত্র এঁকে নাও। দেখো বলছে দৈর্ঘ্যকে আমরা 5% হ্রাস করছি। দেখো দৈর্ঘ্য আমাদের কত ছিল, আমাদের 20 ছিল, তো দৈর্ঘ্যের 20 কে যদি আমরা 5% হ্রাস করি, দেখো 10% হ্রাস মানে কত, 2 হ্রাস পাচ্ছে, 5% মানে কত, 1 হ্রাস পাবে, মানে 19 হয়ে যাবে। ওকে, আর প্রস্থ দেখো 10% বৃদ্ধি করছি, 10 ছিল, 10 এর 10% বৃদ্ধি মানে 11 হয়ে যাবে। তো দেখো 19 ইনটু 11, 19 কে আমরা যদি 19 দিয়ে, আবার যদি 19 কে 11 দিয়ে গুণ করি, তো কত হয়ে যাবে 9, আর এখানে দেখো চিহ্ন 209 কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তাহলে দেখো ক্ষেত্রফল কতটা বাড়লো, 200 ছিল, এখানে ক্ষেত্রফল কত হলো, 209 হলো, তাহলে বেড়েছে কত, অ্যাকচুয়ালি বেড়েছে দেখো 9 বেড়েছে। আচ্ছা কতর মধ্যে বেড়েছে, 200 এর মধ্যে বেড়েছে, ইনটু দেখো 100 হয়ে যাবে। ক্লিয়ার, 0 0 কেটে দেবো, দেখো আমাদের তাহলে কত, 4.5, দেখো 9/2 মানে 4.5%, কিন্তু এটা কি, এটা দেখো বৃদ্ধি, ঠিক আছে। এটা দেখো তোমাদের একটা আমি আমাদের সূত্র মানে এইভাবে একটা প্রকারে দেখালো, আর সেকেন্ড হচ্ছে যে এই নিয়মে দেখালো, তোমরা যে কোনো নিয়মে কিন্তু করতে পারো, ঠিক আছে। এখানে সঠিক উত্তর তাহলে আমাদের অপশন নাম্বার ডি, 4.5% বৃদ্ধি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 তে দেখো কি বলা হচ্ছে যে এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে। একটি ভেরি ভিভিআই কোয়েশ্চেন, বারবার বলছি এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের এইবারের আপকামিং যে এক্সাম আছে ডব্লিউপি তে, এগুলোতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এই ম্যাথস গুলো বারবার বলছি বোঝার চেষ্টা করবে, একদম কিন্তু এগুলোকে ছেড়ে যাবে না। আচ্ছা, তো দেখো এটাকে কি বলছে যে এ বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে। এ এর গতিবেগ কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এ এর গতিবেগ কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা 8 মিটারের জন্য দেখো দৌড়ে বি হচ্ছে যে বি 8 মিটার দৌড়ে যাবার পর এ কতটা, এ দৌড় শুরু করে। ওকে, এবং 8 সেকেন্ডের জন্য রেস্টটি আছে, এখানে রেস্টটি যেতে। ওকে, রেস্টটি যেতে, তো দেখো রেস্টটি যেতে, তো বি এর গতিবেগ এখানে কত ছিল। আচ্ছা
এবার দেখো আমাদের ধরো এরকম একটা দৌড়ের রেস ছিল 100 মিটার ট্রাকে, ওকে। তো এটা ট্রাকটা কত ছিল 100 মিটারের। এবার দেখো এর গতিবেগ কত বলছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো কি করব, 5 ইনটু আমরা 5 এর 18 মিটার পার সেকেন্ড করে দেব। দেখো তাহলে কত হয়ে যাবে, 5 5 এ 25 বাই 18, এটা কি হয়ে গেল, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। এবার দেখো 100 মিটার দৌড়াতে তাহলে এর টাইম কত লাগবে এটা আগে আমরা দেখে নাও। তাহলে 100 বাই 25 বাই 18, 18 কে তাহলে উপরে তুলে দিলাম। দেখো 25 4 এ 100 মানে 4 18 72, এটা কি 72 সেকেন্ড লাগবে এ এর 100 মিটার দৌড়াতে। কার টাইম লাগবে বললাম, এটা লাগবে দেখো এ এর টাইম লাগবে 72 সেকেন্ড। এবার দেখো বলছে যে বি, বি কতটা, দেখো 8 মিটার দৌড়ে গেছে। তাহলে বি অ্যাকচুয়ালি দৌড়েছে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কত, 100 মাইনাস 8 মানে বি আমাদের দৌড়েছে 92 মিটার। বি এর সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতায় দৌড়েছে, দেখো 8 মিটার দৌড়ে যাওয়ার পর এ চালু করছে, মানে বি অ্যাকচুয়ালি আমাদের এ এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় 92 মিটার দৌড়েছে। ক্লিয়ার, 100 মাইনাস 8। এবার দেখো বলছে 8 সেকেন্ডের জন্য এ রেসটি যেতে, এ যদি দেখো 72 সেকেন্ডের রেসটি কমপ্লিট করে, তাহলে দেখো এর আমাদের বি এর থেকে কত 8 সেকেন্ডের জন্য যেতে, মানে বি অ্যাকচুয়াল কমপ্লিট কত করছে 72 প্লাস 8 মানে আমাদের কত 80টা কমপ্লিট করছে। ক্লিয়ার, বি তাহলে 80টা কমপ্লিট করছে। তাহলে এর স্পিডটা এবার আমরা দেখে নেব, ইনটু আমরা কি করে দেবো 18 বাই 5 করে দেবো। ক্লিয়ার, বুঝতে পারলে। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো দেখো এখানে কি কি হয়ে যাচ্ছে, দেখো এটাকে 40 করে দাও, আচ্ছা এটাকে দেখো 9 করে দেবো, ওকে। এখানে দেখো 20 করে দাও, এখানে দেখো 45 46 করে দাও, আচ্ছা এটাকে 23 করে দেবো, এটাকে আমরা 10 করে দেবো। এবার দেখো 23 কে 9 দিয়ে একটু গুণ করে নাও, তো 23 কে 9 দিয়ে গুণ করে নাও, 3 9 27 2 9 2 18 20 207, ঠিক আছে। তো দেখো আমাদের এটা যেটা হয়ে যাচ্ছে, এখানটায় দেখিয়ে দিচ্ছি, ওকে। 207, 207 বাই আমাদের কত আছে 5 ইনটু 10, ওকে। তো 5 দিয়ে এটাকে কাটো, তো 5 4 এ 20, দেখো 5 একে 5 2 0, মানে আমাদের হয়ে যাচ্ছে 5 4 এ 20 41.4। এবার দেখো নিচে যেহেতু শূন্য একটা 10 আছে, তো এই পয়েন্টটাকে আমরা সোজা তুলে এইখানটায় এনে দেবো, ওকে। তো 41 আমাদের 4 যে 14, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের কার স্পিড হয়ে গেল, না আমাদের বি এর গতিবেগ হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের 4.14 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি একটু স্কিপ করবে না, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো 24 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে এক ব্যক্তি একটি রেডিওর ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, আবার ছাড় দেওয়ার পর অতিরিক্ত আবার একটা 12% ছাড় দিয়েছে, দিয়ে কত টাকায় বিকছে 704 টাকায় রেডিওটাকে বিকে দিয়েছে, ওকে। তাহলে ধার্য মূল্য কত ছিল, আচ্ছা ধার্য মূল্য আমাদের মানে কি মার্কেট প্রাইস জানতে চাইছে, এটাকে এক্স ধরে নাও। তো এবার দেখো এক্স এর উপরে মার্কেট প্রাইসের উপরে কত ছাড় দিয়েছে, প্রথমে 20%, মানে 20% ছাড় মানে কি 80 বাই 100। ক্লিয়ার, এবার দেখো তারপর আবার একটা 12% ছাড় দিয়েছে, 12% ছাড় মানে কি 100 মাইনাস 12 মানে 88 বাই 100। এই দুটো ছাড় দিয়ে সে কত টাকায় বিক্রি করছে 704, সমান 704 আমরা লিখে দিলাম। বা দেখো আমাদের হয়ে যাবে x ইজ ইকুয়াল টু 704 ইনটু উপরে, এবার দেখো এই 100 গুলোকে আমরা উপরে উপরে পাঠিয়ে দেবো, তো 100 ইনটু 100 বাই নিচে আমাদের কত হয়ে যাবে 80 ইনটু 88। ক্লিয়ার, এই 80 ইনটু 88 টা নিচে নেমে চলে আসবে। এবার দেখো 0, এখানে দেখো 0 কেটে দাও, আচ্ছা 11 দিয়ে কাটো, তো এটা 8 11 88, এখানে দেখো 6 11 66, 4 11 44, দেখো 8 8 64 হয়ে যাবে, এখানে দেখো 8 8 কেটে যাবে, সমান কত হয়ে গেল, দেখো এখানে দুটো 0 আর এখানে একটা 0, মানে আমাদের তিনটে 0, 1000, মানে আমাদের যে ওই রেডিওটার ধার্য মূল্য মার্কেট প্রাইস কত 1000 টাকা কিন্তু ছিল। অপশন নাম্বার বি টা কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই, তাহলে আমাদের আজকের সেশনের কিন্তু লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেখো 25 এ কি বলছে, যে 3000 টাকা এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 6% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 8% হারে 3 বছরের সুদ কত অনুপাতটা 5:8 হয়। আচ্ছা, তো 3000 দেখো এটাকে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। আচ্ছা দেখো 1000 2000 3000 হয়ে যাচ্ছে, 1200 1800 3000, 1500 1500 3000, 1900 1100 3000, এটা এইভাবে কিন্তু হবে না। তো এটাকে কিভাবে করব, দেখো অপশন টেস্টের 1000 2000 ধরে নাও। তো তো 1000 টাকাকে দেখো 6% হারে 5 বছরের যেটা সুদ, এবং এখানে ধরো আমাদের যে 2000 টাকা, 2000 টাকা দেখো 8% হারে 3 বছরের সুদ, এই দুটোর অনুপাত কি হবে, এই পাশটা 5 হলে পাশটা 3 8 হবে। ক্লিয়ার, এই পাশটা 5 হলে এই সাইডটা আমাদের 8 হয়ে যাবে, এই সাইডটা আমাদের 8 হবে, ওকে। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, দেখো এখানে ডবল জিরো কেটে যাবে, এখানে ডবল জিরো কেটে যাবে, ওকে। তো দেখো 5 6 কত, 5 6 আমাদের 30, ঠিক আছে। 300, এই পাশে দেখো 8 3 আসছে 24, আচ্ছা 3 দুগুণে 6 6 আসছে 48, ঠিক আছে 480 হয়ে গেল। দেখো 0 0 একটা কেটে দাও, দেখো 6 5 এ 30 হয়ে যাচ্ছে,
6 দেখো 6 আসছে 48 হয়ে যাচ্ছে। দেখো 5:8 কি আমাদের আসছে? অবশ্যই 5:8 আসছে। তো অপশন নাম্বার দেখো প্রথমের যে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এই অঙ্কগুলোকে কিন্তু অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করবে। অপশন প্রথমেরটাই কিন্তু হয়ে যাচ্ছে। তো 25 এটা ছিল আজকে আমাদের একটি টপ কোয়েশ্চেন্স লেভেল, যেগুলো কিন্তু আপকামিং এক্সামে বারবার আসতে পারে। এই 25 আমাদের কোয়েশ্চেন্স এর মধ্যে আজকে তোমার কতটা স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? সেখান থেকে আমি বুঝতে পারবো যে তোমরা কোন পর্যায়ে, তোমাদের স্টাডিটা কোন পর্যায়ে এখন আছে। তো এই 25 কোয়েশ্চেন কতগুলো পারলে ওটা অবশ্যই জানাবে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্যারের জন্য ছোট্ট করে একটি লাইক করে দিতে পারো। বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। ঠিক আছে? আর বলবো বারবার সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাসগুলো কিন্তু তোমাদের যদি অবশ্যই হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ক্লাস এরকম কিন্তু আবারও আসবে, যেটা কিন্তু তোমাদের এক্সাম ডব্লিউপি কেপি যে কোনো এক্সাম বলতে পারো, রেল এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমাদের খুব প্রিপেয়ার করে দিবে। ঠিক আছে? তো ক্লাসটি আজকে এখানে রইলো, দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে। চলো।